ওয়েলকাম টু পাই একাডেমি। আমি দেব মাল্য। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 2-র একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রেডক্স রিয়াকশন পড়াবো। এই চ্যাপ্টার থেকে ক্লাস 11-এর সেমিস্টার 2-তে টোটাল 3 নাম্বারের কোয়েশ্চেন আসে। এবার তোমরা ভাবে 3 নাম্বারের কোয়েশ্চেন তো এত বুঝে ভালো করে পড়ার দরকার কি, 3টে মাত্র নাম্বার। কিন্তু এই 3টে নাম্বারের পিছনে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে, যেগুলো পরবর্তী বিভিন্ন চ্যাপ্টারে, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে খুবই কাজে লাগে এবং ফিজিক্যালের বিভিন্ন চ্যাপ্টারেও খুব কাজে লাগে। তো আজকে এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। আজকে এটা পার্ট 1 এবং ধীরে ধীরে এই চ্যাপ্টারটা জেনে এর মেন বিষয়গুলো জেনে বুঝবো এবং এর অ্যাপ্লিকেশনগুলো দেখব, যাতে পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদের এটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। ঠিক আছে? তো আজকে পড়াবো রেডক্স রিয়াকশন তার পার্ট 1। ঠিক আছে? রেডক্স রিয়াকশন পার্ট 1। ডায়াগ্রামটা দেখে ভালো লাগছে। রেডক্স রিয়াকশন, এই যে রেডক্স কথাটা, এই যে রেড আর অক্স, রেডক্স, রেড আর অক্স এই দুটো শব্দাংশ জুড়ে তৈরি। এই রেড দিয়ে আসছে রিডাকশন, REDUCTION, রিডাকশন। রিডাকশন মানে বিজারণ। আর অক্স দিয়ে আছে অক্সিডেশন। অক্সিডেশন মানে জারণ। রিডাকশন মানে বিজারণ থেকে রেড আর অক্সিডেশন থেকে অক্স, এই দুটো শব্দাংশ নিয়ে জুড়ে তৈরি হয়েছে আমাদের চ্যাপ্টারের নাম রেডক্স। তা আমরা বুঝতেই পারছি চ্যাপ্টারটা নামটা দেখে যে এই চ্যাপ্টারটার মূল বিষয় জারণ বিজারণ ও বিজারণ বিক্রিয়াসমূহ, জারক বিজারক দ্রব্য, এই সব নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা আমরা করব। ঠিক আছে? তো দেখো, প্রথম টপিক এই চ্যাপ্টারের জারণ ও বিজারণ। জারণ কাকে বলে? ধরো কোনো একটা মৌলের পরমাণু বা আয়নও হতে পারে। এবার ধরো জারণের ক্ষেত্রে ধরো মৌলটা ধরো সোডিয়াম। এই সোডিয়ামের একটা প্লাস চার্জ, মানে একটা ইলেকট্রন ঘাটতি, বা আমি বলতে পারি ধরো ক্যালসিয়াম Ca+, ক্যালসিয়ামের একটা ইলেকট্রন ঘাটতি আছে, তার মানে একটা প্লাস চার্জ। এবার যদি ক্যালসিয়াম কি করে, আর একটা ইলেকট্রন ত্যাগ করে Ca2+-এ পরিণত হয়। যদি ইলেকট্রন ত্যাগ করে, তাই ইলেকট্রনটা এই পাশে লিখলাম। তো এই যে Ca+ থেকে Ca2+-এ এই যে ক্যালসিয়ামের যে জার্নি, এই জার্নিটা পড়ে জারণের মধ্যে। ঠিক আছে? এটা কি জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ। আমি আগে খুব বাংলাদেশি সিনেমা দেখতাম। তো বাংলাদেশি সিনেমার একটা খুব ভালো ডায়লগ আমার মনে আছে, সেটা হলো, ইলেকট্রন ছাড়ন মানে জারণ। এই যে ডায়লগটা, এই ডায়লগটা তোমরা বেদ বাক্যের মতো খাতায় লিখে রাখো এভাবে। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, মানে কোনো একটা মৌলের পরমাণু বা আয়ন যাই হোক, যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ছাড়বে, তখন সে জারিত হবে। এই জারণের ঠিক অপর জিনিসটা হচ্ছে মানে উল্টো পিঠ বিজারণ। বিজারণ মানে কি? ধরো আছে Na+, ঠিক আছে, একটু ভালো করে লিখছি। এই Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে Na-তে পরিণত হলো। এই যে Na+ যে Na-তে পরিণত হলো, এক্ষেত্রে সে কি করেছে? একটা ইলেকট্রন গ্রহণ করেছে। ওকে, তো এটা বাদিকে লিখলাম, ইলেকট্রন গ্রহণ করেছে, তাই Na-তে পরিণত হলো। মানে ইলেকট্রন গ্রহণ করেছে যে, তার মানে এ বিজারিত হলো, মানে সোডিয়ামের আয়নটা সোডিয়াম পরমাণুতে বিজারিত হলো। তো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, প্রক্রিয়াটাকে বলে বিজারণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি আগের পেজে বলেছিলাম জারণ বোঝানোর সময় যে ইলেকট্রন ছাড়ন মানে হলো জারণ, তাহলে কি জারণের ক্ষেত্রে ইলেকট্রন ছাড়লো, ঠিক বিজারণে কি হলো? বিজারণে তার উল্টোটা হলো। বিজারণ এখানে সোডিয়াম যে Na+ আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ।
তো জারণে ইলেকট্রন ছাড়ে আর বিজারণে ইলেকট্রন গ্রহণ করে। তো এটা ভালো করে দেখে রাখো, ঠিক আছে। এবার এই জারণ আর বিজারণ এই টপিকটা তোমরা বুঝলে যে জারণ কি, বিজারণ কি, কিসের কিসের ক্ষেত্রে হয়, যেমন কোনো মৌলের আয়ন, পরমাণু, এগুলোর ক্ষেত্রে জারণ বিজারণ ঘটে, ঠিক আছে। এবার জারক ও বিজারক। জারক বিজারক কি? ধরো আমি একটা বিক্রিয়া বলছি, একটা SN2+ প্লাস বা SN2+ প্লাস Fe3+, সেখান থেকে হয়ে গেল SN4+ প্লাস Fe2+। এবার ধরো যে SN কি হলো? SN এর যে 2+ আয়নটা 4+ আয়ন, এ কি করলো? জারণ সংখ্যা বৃদ্ধি হলো। তো এটার আগে আমি তোমাদের কাজ করছি, তোমাদের জারণ সংখ্যার ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের এইটা বুঝতে সুবিধা হবে। জারণ সংখ্যা মানে কি? কোনো একটা মৌল, কোনো একটা মৌলের পরমাণু, ধরো হিলিয়াম, এই হিলিয়াম মৌলের পরমাণু, হিলিয়াম যেহেতু কি এক পরমাণু অণু, তাই H এটা পরমাণু অণু। বা যদি বলতে পারি অন্য একটা, ধরো এখানে সোডিয়াম, এটা মৌলের পরমাণু আছে, ঠিক আছে। এবার এই সোডিয়াম মৌলের যে পরমাণু, এর জারণ সংখ্যা মানে কি? 0। মানে এটা কি, যেহেতু পরমাণু অবস্থায় আছে, আয়ন অবস্থায় নেই, তার মানে কি এর কোনো ইলেকট্রন বেশিও নেই, ইলেকট্রনের ঘাটতিও নেই। সোডিয়াম পরমাণু যে ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p6, ঠিক আছে, 3s1। সোডিয়ামের পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। এই জিরোটা রিপ্রেজেন্ট করছে এর কোনো ইলেকট্রন ঘাটতিও নেই, ইলেকট্রন বাড়তিও নেই, যা আছে স্টেবল অবস্থায় আছে, ঠিক আছে। এবার ধরো কি হলো, এই সোডিয়াম এই যে একটা এক্সট্রা যে 3s এর ইলেকট্রন, এটা যদি এই সোডিয়াম পরমাণুটা ত্যাগ করতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুটা কি? নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সুস্থিত ইলেকট্রন বিন্যাস আমরা জানি। তাহলে কি করবে? যখন এই সোডিয়াম পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করে এই ইলেকট্রনটা দূরে পাঠিয়ে দিল, ওকে, এই ইলেকট্রনটা দূরে পাঠিয়ে দিল, বাইরে পাঠিয়ে দিল, ঠিক আছে, পরমাণু সব কক্ষের বাইরে। তখন কি এই Na, সোডিয়াম যে পরমাণুটা, এটা Na+ সোডিয়াম আয়নে পরিণত হলো, ঠিক আছে, এটা যে জারিত হলো। এবার এখানে প্লাস, এই যে প্লাসটা এখানে +1 লিখতে হয়, +1। তো এই +1টা হচ্ছে জারণ সংখ্যা, ঠিক আছে। তেমনই ঠিক ধরো ক্যালসিয়াম Ca2+, তো এই 2+ হচ্ছে ক্যালসিয়ামের যে আয়ন, তার জারণ সংখ্যা। তেমনই আগেরটাই আমি লিখলাম SN4+, তো এই 4+ যেটা, সেটা হচ্ছে এই SN এর যে আয়ন, তার জারণ সংখ্যা, ঠিক আছে। তো এইগুলোতে জারণ সংখ্যা। তেমনই জারণ সংখ্যা আবার নেগেটিভও হতে পারে। মানে ধরো N3-, এখানে নাইট্রোজেনের যে আয়নটা, নাইট্রাইড আয়ন, তো এগুলো বিভিন্ন নাম আছে। যখন তোমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি ব্লক কেমিস্ট্রি পড়বে, S ব্লক, P ব্লক, D ব্লক, তখন এই আয়নগুলোর নামগুলো জানবে। কোন মানে মৌলের পরমাণুর, বিভিন্ন মৌলের পরমাণুর কী কী জারণ সংখ্যা হতে পারে সেগুলো নিয়ে জানবে। আজকেও বলে দেবো, কিন্তু সেগুলো কিছু বেসিক, ঠিক আছে, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। তো এখানে নাইট্রোজেনের যে এই আয়নটা, এখানে 3-, তো এর জারণ সংখ্যা -3। তাহলে অক্সিজেনের খুবই কমন জারণ সংখ্যা 2-, ঠিক আছে। অক্সিজেনের আরও হয়, তো 2-টা খুবই কমন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো এগুলো হচ্ছে জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তো এটা নিয়ে ভাবাতে 0ও হতে পারে, ঠিক আছে। যেই স্টেট ইলেকট্রন ঘাটতি মানে হচ্ছে প্লাস, আর যদি ইলেকট্রন অধিক থাকে তাহলে মাইনাস, এটাই হচ্ছে কথা, ওকে। এবার জারণ সংখ্যার পর আমি বললাম
এর জারক ও বিজারক। Sn2+ এর জারণ সংখ্যা মানে দুটো ইলেকট্রন ত্যাগ করলো, আরো দুটো ইলেকট্রন ত্যাগ করলো, এটা হলো কি জারিত হলো। এই যে Sn2+ আরো দুটো ইলেকট্রন ত্যাগ করে জারিত হলো এবং Fe3+ কি করলো, Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করলো, ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলো, হলো কি এটা বিজারিত। এই যে বিজারিত হলো এই Fe3+টা Fe2+ আর Sn2+টা Sn4+ জারিত হলো। এটা হচ্ছে জারণ বিজারণ একটা বিক্রিয়া, ঠিক আছে, জারণও ঘটছে বিজারণও ঘটছে, সেটা সম্পর্কেও আসবো। এবার ধরো এই Sn2+ থেকে Sn4+, এবার এই স্ট্রনশিয়ামটা নিশ্চয়ই কার একটা ইলেকট্রন নিয়েছে, নিশ্চয়ই বাইরের কারোর থেকে ইলেকট্রন নেয়নি। বিক্রিয়াটা যখন হচ্ছে যা যা উপস্থিত আছে তার মধ্যে থেকেই নেবে। তো এই নিশ্চয়ই স্ট্রনশিয়ামের আয়নটা আয়রনের এই আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করেছে, মানে ইলেকট্রন বর্জন করেছে। স্ট্রনশিয়ামের আয়নটা যখন 2+ থেকে 4+ হলো, জারিত হলো, মানে কি ইলেকট্রন ত্যাগ করেছে। ত্যাগ করে কাকে দিয়েছে, আয়রনের আয়নকে দিয়েছে। আর আয়রনের আয়ন কি করেছে, এই স্ট্রনশিয়ামের ছাড়া ইলেকট্রনগুলো গ্রহণ করে Fe3+ থেকে Fe2+ পরিণত হয়েছে, ঠিক আছে। তো জারক মানে কি, জারক মানে যে অপরকে জারিত হতে সাহায্য করে। তো এই যে Fe3+ এ নিজে ইলেকট্রন গ্রহণ করেছে, অন্যের ইলেকট্রন নিয়ে অন্যকে কি করেছে, নিজে বিজারিত হয়েছে, অন্যকে জারিত করেছে। অন্যকে মানে Sn2+কে কিন্তু Sn4+ জারিত করেছে Fe3+, ঠিক আছে। তো এই যে Fe3+ এটা একটা জারক দ্রব্য, অন্যকে জারিত হতে সাহায্য করেছে। তেমনই Sn2+ Sn4+ যে বিজারিত হয়েছে, মানে অন্যের থেকে ইলেকট্রন নিয়ে, ঠিক আছে, মানে সরি Sn2+ Sn4+ জারিত হয়েছে, সরি বলতে ভুল হয়ে গেছিল যে Sn2+ Sn4+ জারিত হয়েছে, মানে কি অন্যকে ইলেকট্রন দিয়ে, মানে Fe3+ কি জারক দ্রব্য, যেহেতু ও কি করেছে Sn2+কে Sn4+ জারিত করেছে, আর Fe3+ নিজে হয়েছে বিজারিত হয়েছে, তাই এটা জারক দ্রব্য। তো Sn2+ কি, Sn2+ এই যে Sn4+ জারিত হয়েছে, মানে অপরকে কি করেছে, এই যে Fe3+ কি Fe2+ করেছে কি বিজারিত করেছে, আর নিজে হয়েছে জারিত, তাই জন্য এটা হচ্ছে একটা বিজারক দ্রব্য, ঠিক আছে। তো বিজারক দ্রব্য এটা, জারক দ্রব্য এটা। এবার এই সময় তোমাদের কিছু বলে দিই যে ভালো ইলেকট্রন দাতা, ভালো ইলেকট্রন দাতা, ভালো ইলেকট্রন দাতা যে ভালো ইলেকট্রন দিতে পারে, ওকে, দিতে পারে মানে কি অন্যকে ইলেকট্রন দিচ্ছে, মানে সে কি করছে অন্যকে বিজারিত করছে, তাহলে সে ভালো বিজারক দ্রব্য। ওকে, আর তেমনি ভালো ভালো ইলেকট্রন গ্রহীতা, ওকে, ভালো ইলেকট্রন গ্রহীতা, যে ভালো ইলেকট্রন গ্রহণ করতে পারে সে কি করবে, নিজে ইলেকট্রন গ্রহণ করছে, অন্যের ইলেকট্রন নিয়ে, মানে অন্যই করছে জারিত করছে, তাহলে সে ভালো জারক দ্রব্য। ওকে, ঠিক আছে। আগের রিঅ্যাকশনে আমরা দেখলাম যে যে জারক দ্রব্য সে নিজে হচ্ছে বিজারিত, আর যে বিজারক দ্রব্য সে নিজে জারিত হচ্ছে। এটা আমারও মাঝে মাঝে গুলিয়ে যায়, তোমাদেরও গুলাতে পারে, তাই সবসময় মনে রাখবে যে একটা জারক দ্রব্য বা যে জারক বিজারিত হয়, নিজে বিজারিত হয়, ঠিক আছে, জারক নিজে হয় বিজারিত, আর এই যে বিজারক, এই বিজারক নিজে জারিত হয়। ঠিক আছে, তো এইটা জারক ও বিজারক সম্পর্কে যা জানার আমরা জানলাম। এবার অর্ধ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়াটা কি, আগের বিক্রিয়াটা আমি আবার লিখছি।
এবার একটু ঘুরিয়ে দিচ্ছি, SN4 প্লাস প্লাস Fe2 প্লাস, সেখান থেকে হলো SN2 প্লাস প্লাস Fe3 প্লাস। এই যে বিক্রিয়াটা, এবার তোমরা এখানে বলবে এই দুটোর মধ্যে কে জারক দ্রব্য, কে বিজারক দ্রব্য, কে জারিত হচ্ছে, কে বিজারিত হচ্ছে। ভিডিওটা পজ করে এখনই কমেন্টে লিখে রাখো। এবার ভিডিও স্টার্ট করলাম। এবার বলছি, দেখো এই যে SN4 প্লাস থেকে SN2 প্লাস আর Fe2 প্লাস থেকে Fe3 প্লাস, এগুলো যে তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া, মানে জারণ বিজারণ বিক্রিয়া। এটা একটা রেডক্স বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়াটা রেডক্স বিক্রিয়া। এবার এই রেডক্স বিক্রিয়ার দুটো পার্ট থাকে, দুটো পার্টের পরে এরা একটা রেডক্স বিক্রিয়ায় পরিণত হয়। সেই দুটো পার্ট কি? অর্ধ বিক্রিয়া। সেই দুটো হলো দুটো অর্ধ বিক্রিয়া, একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, ওকে, আর একটা হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে কোন মৌলের পরমাণুর জারণ ঘটছে? Fe। Fe যে কালি চেঞ্জ করে নি, কালি চেঞ্জ, কালি চেঞ্জ, এই কালি, এই 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 তো হয়ে গেছে। এই যে Fe, Feর যে আয়ন, তার জারণ হচ্ছে, ঠিক আছে? তার জারণ সংখ্যা দেখেছো, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এখানে Fe2 প্লাস থেকে, Fe2 প্লাস থেকে হলো কিসে? Fe3 প্লাসে। আর ইলেকট্রন এখানে লিখবো কোন দিকে? ইলেকট্রন লেখারও নিয়ম আছে। ওকে, এটা Fe2 প্লাস থেকে Fe3 প্লাসে। আর এখানে SN যে 4 প্লাস, SN4 প্লাস কি হলো? SN2 প্লাসে পরিণত হলো। মানে কি? মাইনাস, ইলেকট্রন কি করছে? কমছে। ইলেকট্রন সংখ্যা মানে জারণ সংখ্যা কমছে, ইলেকট্রন এর ভেতরে ইলেকট্রন কি হচ্ছে? ঢুকছে, তাই তো? তার মানে কি? এটা হচ্ছে বিজারিত হচ্ছে, মানে এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। যেহেতু SN এর আয়নটা বিজারিত হচ্ছে, তো এটা বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে পড়বে। তো SN4 প্লাস থেকে হলো SN2 প্লাস। ওকে, মাইনাস, ঠিক আছে? SN4 প্লাস থেকে SN2 প্লাস। এবার এটা মনে রাখলে, সবসময় মনে রাখবে, খাতায় লিখে রাখো, বিজারণে ইলেকট্রন বাম দিকে লেখা হয়, বা বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন বাম দিকে লেখা হয়। যেমন এই আগের পেজে দেখো, SN কি হয়েছে? SN এর আয়ন SN4 প্লাস বিজারিত হয়েছে SN2 প্লাসে, তো এখানে বাম দিকে ইলেকট্রন লেখা হয়েছে রিয়াকশনের লেফট সাইডে। তো Fe2 প্লাস আয়ন Fe3 প্লাসে পরিণত হয়েছে, জারিত হয়, জারণের ডান দিকে লেখা। তো এইটা লিখে রাখো যে বিজারণে বিজারণে ইলেকট্রন বা দিকে লেখা হয়। বিজারণের বা দিকের ব দিয়ে মনে রাখবে, বিজারণের বা দিকে। তেমনই তাহলে কি হবে? জারণের ডান দিকে, উল্টো জিনিস, সোজা। এবার ধরো এই যে বিক্রিয়াটা, এখানে আমি যদি এর ইলেকট্রন কেটে দিই, তাহলে যদি দেখি SN4 প্লাস Fe2 প্লাস থেকে
SN2 প্লাস Fe3 প্লাস। দেখো আবার ঘুরে ফিরে এই বিক্রিয়াটা পৌঁছে যাচ্ছি। তো এটা দেখেছো এই রেডক্স বিক্রিয়াটা একটা জারণ অর্ধ বিক্রিয়া, একটা বিজারণ অর্ধ বিক্রিয়ার সমষ্টি দিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি লিখতে পারি যে রেডক্স বিক্রিয়া ইজ ইকুয়াল টু জারণ অর্ধ বিক্রিয়া প্লাস বিজারণ অর্ধ বিক্রিয়া। একটু এখানে অসুবিধা হচ্ছে, এটা বুঝে নিও, লেখাটা খারাপ হয়ে গেছে, এটা বুঝে নিও। জারণ অর্ধ বিক্রিয়া প্লাস বিজারণ অর্ধ বিক্রিয়া মানে হচ্ছে রেডক্স বিক্রিয়া, ঠিক আছে। এইভাবে বিভিন্ন রেডক্স বিক্রিয়া করা হয়, আরও পরে বিভিন্ন জিনিস দেখাবো। তো এরপর এবার পড়াবো কোনো মৌলের জারণ সংখ্যা গণনা, মানে কোনো মৌলের যে পরমাণু, মানে কোনো অণু আছে সেখানে কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা গণনা, তার জন্য কিছু নিয়মাবলী আছে। ওকে, নিয়ম, হ্যাঁ ঠিক আছে, নিয়ম। ওকে, নিয়মগুলো কি? এই যে প্রথমে লিখেছি Cu0 Zn0, একটু আগে দেখালাম না Na0, আবার দেখাচ্ছি একটু আগে, এই যে Na0, এই 0, তারপর এখন দেখালাম Cu0 Zn0, এই যে 0 মানে কি? মানে মুক্ত অবস্থায় আছে। এই যে মৌলের পরমাণুগুলো মুক্ত অবস্থায় আছে বা মৌল অবস্থায়, বিশেষ করে মুক্ত অবস্থা বলা হয়। তো আমি এখানে মুক্ত অবস্থায় লিখছি। মুক্ত অবস্থায় কোনো মৌলের পরমাণুর যে জারণ সংখ্যা সেটা 0 হয়, 0 Cu0 Zn0, তারপর He0 হয়, তারপর আমি বলতে পারি ধরো K0 হয়, Na0 একটু আগে দেখেছি। তো এগুলো হচ্ছে মুক্ত অবস্থায় কোনো মৌলের পরমাণুর যে জারণ সংখ্যা সেটা 0 হয়। আর 0 মানে কি? সেটা কখনো আয়ন না, সেটা সবসময় একটা পরমাণু থাকবে, ঠিক আছে। আয়ন মানে তার কোনো একটা চার্জ বেশি থাকবে বা কম থাকবে, ইলেকট্রন ঘাটতি থাকবে বা বাড়তি থাকবে, ঠিক আছে। দ্বিতীয়ত হাইড্রোজেন, এগুলো খাতায় নোট করে রাখবে ভালো করে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো এই চ্যাপ্টারের কোর। হাইড্রোজেনের বিভিন্ন জারণ সংখ্যা হয়, 0 হতে পারে, +1 -1। উদাহরণ দিয়ে বলছি, ধরো এখানে 1 নম্বর হাইড্রোজেনের ক্ষেত্রে যখন ধরো H2, এই যে হাইড্রোজেন অণু, একটা দ্বিপরমাণু অণু, এখানে প্রত্যেকটা যে হাইড্রোজেন পরমাণু, মানে এই H2টা কি, H বন্ড H, সেখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা 0, যেহেতু মুক্ত অবস্থায় আছে তার জন্য জারণ সংখ্যাটা 0, ঠিক আছে। 2 নম্বর কেসে ধরো HCl। এবার এইখানে জারণ সংখ্যা গণনার একটা ভালো নিয়ম বলে দিচ্ছি, যেইটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে। ধরো দুটো মৌলের মধ্যে, মানে দুটো মৌল জুড়ে একটা যৌগ তৈরি করেছে, যেমন HCl, বা আমি বলতে পারি ধরো এখানে ধরে দেখাচ্ছি NaCl। ওকে, NaCl। তো এই NaCl এর ক্ষেত্রে কি হবে? NaCl এর ক্ষেত্রে এই যে সোডিয়াম আর এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা সোডিয়াম হবে অধিক তড়িৎ ঋণাত্মক, তা যেটার নেগেটিভ চার্জটা বেশি তীব্র হবে সেটা নেগেটিভ আয়ন, আর যেটার পজিটিভ চার্জ বেশি তীব্র হবে অন্যটার চেয়ে, সেটা পজিটিভ আয়ন দখল করবে, ঠিক আছে। তো এখানে ক্লোরিনটা যেহেতু কি, ক্লোরিনটা হচ্ছে কি হাইড্রোজেনের চেয়ে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, তো এটা একটা নেগেটিভ চার্জ পাবে। তো হাইড্রোজেনের চার্জ হবে এখানে +1, ঠিক আছে। তো এখানে +1 হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা। এর এই 3 নম্বর
3 নম্বর ধরো NaH হাইড্রোজেনকে একটা নিউট্রাল পরমাণু, মানে তার যার সাথে যুক্ত হবে তার উল্টো নেচারে একটুখানি আবদ্ধ থাকবে, ঠিক আছে। এখানে ক্লোরিনের সাথে যুক্ত হয় +1, তো এখানে দেখো Na সোডিয়াম কি হাইড্রোজেনের চেয়ে অনেকটা বেশি তড়িৎ ধনাত্মক, তাহলে কি হবে সোডিয়াম এখানে +1 হবে। যেহেতু সোডিয়াম +1 হবে, হাইড্রোজেন তাহলে কি হবে, এর চার্জটা যাবে -1। তো এখানে সোডিয়ামের যে হাইড্রাইড, এখানে হাইড্রোজেনটা একটা নেগেটিভ চার্জ শো করছে, ঠিক আছে। এটা জারণ সংখ্যাটা -1। তো এখানে হাইড্রোজেন 3টে জারণ সংখ্যা হয়, একটা 0, একটা +1, একটা -1, ঠিক আছে। এগুলো তোমরা দেখলে। 3 নম্বরে লিখেছি F মানে হচ্ছে ফ্লুরিন কি পেরিয়ডিক টেবিল পর্যায় সারণীর যত মৌলের পরমাণু আছে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে। যেহেতু ফ্লুরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, তাই এর জারণ সংখ্যা সর্বদা -1, সর্বদা -1। ফ্লুরিনের জারণ সংখ্যা সর্বদা হয় -1, যার সাথেই যুক্ত হোক না কেন। অক্সিজেনেরও হয়, অক্সিজেনের কীরকম হয়, অক্সিজেনের সঙ্গে ফ্লুরিন যুক্ত হলে কী হয় সেটাও বলবো। দেখো নেক্সট পেজে এখানেই অক্সিজেন লিখে রেখেছি। অক্সিজেনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার হয়। অক্সিজেন মানে এক একজনের সাথে একটা চরিত্র দেখায়, ঠিক আছে। যদি বলে O2, এর কেস 1 হচ্ছে O2। O2 তে কি হবে, O2 মানে কি অক্সিজেন বন্ড অক্সিজেন, এরকম থাকে O2। তো এই O2 তে এটা মুক্ত অবস্থায় আছে, অক্সিজেন যে অণুটা তার পরমাণুগুলো মুক্ত অবস্থায় আছে, না আয়ন রূপে নেই, ঠিক আছে। তো এখানে যে অক্সিজেনের জারণ সংখ্যা হবে সেটা হবে 0, ঠিক আছে। H2 মতো হাইড্রোজেনের 0, তো এখানে O2 0। এর কেস 2। এবার ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি বললাম H2O এটা অক্সাইড। যখন কোনো অক্সাইডের মধ্যে মানে অক্সিজেন থাকলে অক্সাইড হবে, অক্সাইড গঠন করতে গেলে অক্সিজেন লাগবে। তো এটা অক্সাইডে কোনো একটা অক্সাইড, যেমন এটা কি হাইড্রোজেন ডাইঅক্সাইড, ডাইহাইড্রোজেন অক্সাইড, অক্সিজেন আছে। তো যে কোনো অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের মানে জল যেমন ডাইহাইড্রোজেন অক্সাইড, যে কোনো অক্সাইড ফরমেশনে, বা আমি বলতে পারি N2O এটাও বলতে পারি। তো এরকম যে কোনো অক্সাইডের ক্ষেত্রে যে অক্সিজেনের যে জারণ সংখ্যা হবে সেটা হবে -2। কি বললাম -2। এই -2টা আমি আগেও বলেছি খুবই কমন একটা জারণ সংখ্যা ফর অক্সিজেন, অক্সিজেনের খুবই কমন জারণ সংখ্যা -2। যে কোনো অক্সাইডের ক্ষেত্রে এটা -2 হয়। এটা ডাইহাইড্রোজেন অক্সাইড। তেমন 3 নম্বরে হচ্ছে ধর আমি বললাম H2O2, ঠিক আছে। ক্লাস 11 একটা চ্যাপ্টার আছে যার নাম হাইড্রোজেন। ওখানে এই যে অণুটা, এই অণুটা সম্পর্কে অনেকটা বিস্তারিত জানবে যে কীরকম হয়। এর নাম হাইড্রোজেন পারঅক্সাইড। তো এই পারঅক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের যে জারণ সংখ্যা হবে, একটা O পরমাণুর জারণ সংখ্যা কত হবে H2O2। তাহলে দেখো এখানে দুটো হাইড্রোজেন মানে +1 যোগ +1 মানে +2 ধরো, এই হাইড্রোজেনটা +2 নিয়ে আছে, তো O2 হচ্ছে -2 নিয়ে থাকবে, -2 স্টেবল করতে গেলে, ঠিক আছে। এটা অণু ফরমেশন করতে গেলে +2 যখন এটা নিয়ে আসে তো এটা -2। এবার যেহেতু দুটো আছে, দুটোই তো -2 হতে পারে না, তাহলে কি হবে -4 হয়ে যাবে। তাই একটা অক্সিজেনের যে চার্জটা হবে সেটা হচ্ছে -1 হবে। তো কোনো পারঅক্সাইডের ক্ষেত্রে যেমন হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1, ঠিক আছে। এগুলো খাতায় নোট করে রাখবে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো দরকার হয়, অক্সিজেনের বিভিন্ন জারণ সংখ্যা। 4 নম্বর কেস অক্সিজেনের 4 নম্বর কেস মানে বহুত দূর সম্পর্ক এর, ঠিক আছে। KO2 নতুন যৌগ একটা, ঠিক আছে। এই যে KO2 এখানে কে কি সর্বদা +1 হবে। এটা আমি পরের এই পয়েন্টটা বলবো, 5 নম্বর পয়েন্ট, বা আগেই বলে দিচ্ছি। ধরো একটা যে সোডিয়াম, আমি আগে বলেছি সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে যে ক্ষার ধাতু, এগুলোকে বলে কি পর্যায় সারণী। যাদের পড়া হয়েছে তারা জানো, বা যাদের পড়া হয়নি তারাও টেনে অনেকটা জেনেছো, বা আমি যখন পড়াবো এখানে তখনও তোমরা বুঝবে যে সোডিয়াম পটাশিয়াম এগুলোকে বলে ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল, ঠিক আছে। তো এই অ্যালকালি মেটালদের ক্ষেত্রে সর্বদা যখন যৌগ ফরমেশন করে সেক্ষেত্রে জারণ সংখ্যাটা +1 হয়।
ফ্লুরিনের যখন -1, ফ্লুরিন মানে -1 বা হ্যালোজেনের -1, ক্লোরিন ব্রোমিন -1, তো এগুলো +1 হয়। তেমনই ধরো আমি বললাম সিএ বা ধরো ক্যালসিয়ামই ধরো, ক্যালসিয়াম তো বোঝা সোজা। ক্যালসিয়ামের ক্ষেত্রে এর জারণ সংখ্যা কত হবে? +2। ওকে, ধরো CaSO4, তো এখানে SO4টা কি? SO4টা হচ্ছে SO4 2-, তো এটা হবে 2+, তো ক্যালসিয়াম 2+ হিসেবে থাকে। মানে বিভিন্ন ক্ষারীয় মৃত্তিকা ধাতু অ্যালকালাইন আর্থ মেটালস +2 যে জারণ সংখ্যা সেটা বহন করে থাকে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে পটাশিয়াম কি একটা অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু, তো এখানে এটা +1 চার্জ আছে। তাহলে O2 যে, এই O2টা কি বহন করবে? একটা O2টা বহন করবে -1। O2 মানে দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন কি -1 পাবে না। -1 হলে কি হবে? -2 হয়ে যাবে, কোনো সাম্য থাকবে না এই যৌগটা। তখন সেখান থেকে কি হবে? এই যে O2 অণু, এখানে প্রত্যেকটা অক্সিজেন পরমাণু -1/2 জারণ সংখ্যা হবে। তো এখানে দেখো জারণ সংখ্যা হচ্ছে একটা মূলদ সংখ্যা হয়ে গেল, জারণ সংখ্যা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, তো এখানে জারণ সংখ্যা শুধু ইন্টিজার টাইপ হবে তা না, মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তো এখানে এই যে সুপার অক্সাইড যখন, সেখানে অক্সিজেনের জারণ সংখ্যাটা -1/2, তো এটাও জেনে রাখো, এটাও কাজে লাগে। ঠিক আছে, আরও কিছু ধরো, এটা কেস নাম্বার 4 ছিল। কেস নাম্বার 5টা কোথায় লিখি? আচ্ছা, আমি এটা একটু মুছছি, এটা একটু মুছলাম। ঠিক আছে, এখানে কেস নাম্বার অক্সিজেনের মধ্যে কেস নাম্বার 5। ঠিক আছে, অক্সিজেনের কেস নাম্বার 5, ধরো OF2 আর O2F2, এই দুটো ক্ষেত্রে কি হচ্ছে? আমি আগে বলেছি, যেটা অন্যটার থেকে বেশি তড়িৎ ধনাত্মক সেটা পজিটিভ দেখাবে, অন্যটা থেকে বেশি তড়িৎ ঋণাত্মক নেগেটিভ দেখাবে। ফ্লুরিন অক্সিজেনের চেয়ে অনেকটা বেশি তড়িৎ ঋণাত্মক, ফ্লুরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল পর্যায় সারণীতে, তাহলে এটা সর্বদা -1, তার দুটো ফ্লুরিনকে একসাথে -2 দেখাবে, তো অক্সিজেনকে এখানে +2 দেখাতে হবে। তো অক্সিজেন এখানে জারণ সংখ্যা +2, সাম্য বজায় রাখতে হলে +2 দেখাতে হবে। তাহলে এখানে O2F2, এখানে দুটো ফ্লুরিন -2, তাহলে দুটো অক্সিজেনকে কী হবে? +2, তাহলে একটা অক্সিজেনের কী হবে? এখানে +1, তো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। ঠিক আছে, তো এই O2F2 অণুতে বা অণু না, যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অক্সিজেনের, মানে বহুদূর সম্পর্কে এই অক্সিজেনের। ঠিক আছে, এবার আমি 6 নম্বরে লিখেছিলাম নাম্বার 6, 6 নম্বরে লিখে গ্রুপ নাম্বার। এই গ্রুপ নাম্বার মানেটা কি? জারণ সংখ্যা ক্যালকুলেশনের নিয়মাবলী অনুযায়ী কোনো মৌলের পরমাণুর জারণ সংখ্যা তার গ্রুপ নাম্বার মানে পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা অপেক্ষা বেশি হতে পারে না। ধরো আমি লিখলাম নাইট্রোজেন, ফসফরাস, বা আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে তিনটে মৌল, এরা কোন গ্রুপে আছে পর্যায় সারণীর? ভিডিও পজ করে কমেন্টে জানাও, আশা করি জানিয়েছো। এবার দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম পর্যায় সারণী গ্রুপ 1-এ আছে, গ্রুপ নাম্বার 1। ওকে, 1 নম্বর গ্রুপে আছে। তো এক্ষেত্রে এদের জারণ সংখ্যা কি বললাম? আবার বলছি, গ্রুপ নাম্বার অপেক্ষা অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা মানে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার কখনোই বেশি হতে পারে না। গ্রুপ নাম্বার অপেক্ষা অক্সিডেশন নাম্বার কখনোই বেশি হতে পারে না। এগুলো গ্রুপ 1-এ আছে, তো এদের অক্সিডেশন নাম্বার কখনো 1-এর বেশি হবে না। তেমনি ক্যালসিয়াম, একটু বলা, ক্যালসিয়াম গ্রুপ 2-তে আছে ক্যালসিয়াম। ঠিক আছে, তো এর গ্রুপ নাম্বার অপেক্ষা এর যে জারণ সংখ্যা +2 এর চেয়ে বেশি কখনোই হবে না। +2 অপেক্ষা বেশি, অ্যাবাভ +2 জীবনেও বাস্তবে সম্ভব নয়। ঠিক আছে, তেমনই ধরো
মানে নর্মালি সময়, এবার মানুষ চেষ্টা করলে সব করতে পারে কিন্তু নর্মালি পসিবল না, ঠিক আছে। তেমনই এগুলো বুঝিয়ে দিলাম। এবার চলো, এবার জারণ সংখ্যা গণনার নিয়মাবলীতে অনেকগুলো পড়িয়ে দিলাম। 7 দাগ। এবার কোনো একটা মৌলের যে মানে বিভিন্ন মৌলদের যৌগ, কোনো যৌগের অণু, সেই অণুর ক্ষেত্রে কি করে জারণ সংখ্যা ক্যালকুলেট করবে। ধরো একটা উদাহরণ দিয়ে, সোজা উদাহরণ দিয়ে বলছি। ধরো H2S, ক্যালকুলেশনের আগে আমি বলছি, এই যে H2S এ ধরো এই যে H2S, এটা খুবই সুন্দর একটা মৌলের দুটো মৌল দিয়ে একটা যৌগ তৈরি করে, একটা অণু তৈরি করেছে, খুব সুন্দর একটা অণু। এখানে এই যে একটা অণু, এর বাইরে দেখবে কোনো চার্জ নেই, এর বাইরে চার্জটা যখন লেখা হয় না, ধরো CaSO4, এই চার্জটা লেখা হলো, ক্যালসিয়ামের চার্জ +2, ক্যালসিয়ামের উপরে লেখা হবে। SO4 যে -2, তাহলে SO4 এর উপরে লেখা হবে। এর বাইরে এই যে এরিয়াটা একটু মুছছি, এটা এই যে এরিয়াটা, এর বাইরে যদি কোনো চার্জ লেখা থাকে তাহলে ধরে রাখতে হবে সেটা সম্পূর্ণ যৌগের একটা চার্জ, ঠিক আছে, সেটা সম্পূর্ণ যৌগের একটা চার্জ। এবার যখনই কিছু লেখা থাকবে না তখন ধরে নিতে হবে এই সম্পূর্ণ যৌগের চার্জ শূন্য, যৌগের চার্জ শূন্য, ঠিক আছে, মানে এটা যৌগ। এর যখনই শূন্য হবে না তখন সেটা আয়ন হয়ে যাবে। যেমন কি ধরো আমি এখানে বলতে পারি NH4+, এই NH4+ কি বাইরে একটা চার্জ আছে না, নাইট্রোজেনের উপরে, না প্লাসটা আছে বাইরে। তো এই যে প্লাস চার্জ, এটা বোঝাচ্ছে যে এটা একটা যৌগ না, এটা হচ্ছে একটা কি আয়ন, ঠিক আছে, একটা আয়ন যেটা একাধিক অণু নিয়ে তৈরি, ওকে, বা আয়ন নিয়ে তৈরি, একাধিক আয়ন নিয়ে তৈরি। NH4+ এর গঠনটা কীরকম হয় বুঝিয়ে দিয়ে তোমাদের, এটা একটা এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো। ধরো অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া আছে H, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, বাইরে থেকে একটা H+ আয়ন, এই H+ আয়নকে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়াটা দেবে অ্যামোনিয়া, দেওয়ার পর ফর্ম করবে NH4+ আয়ন, NH+, ওকে। এটা হচ্ছে NH4+ আয়নের গঠন। এটা হচ্ছে একটা অসমযোজী বন্ধন। যারা কেমিক্যাল বন্ডিং পড়া হয়ে গেছে তারা জানো, না হলে পরে পড়াবো তো অবশ্যই, তখন জেনে যাবে, ঠিক আছে। এবার তো এখানে বললাম যে একটা যৌগের ক্ষেত্রে চার্জ শূন্য, বা আর একটা ভালো নিয়ম লিখে রাখো, কোনো যৌগের চার্জের বীজগাণিতিক অ্যালজেব্রিক, ওকে, বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়, অলওয়েজ জিরো, ওকে, সর্বদা শূন্য হয়, এটা খাতায় লিখে রাখো, ওকে। কোন যৌগের চার্জের বীজগাণিতিক সমষ্টি সর্বদা শূন্য হয়, খাতায় লিখে রাখো। হাতে লেখাটা একটু কম্প্রোমাইজ করে নিও, আগের ভিডিও যারা দেখেছো জানো আমার হাতে লেখা কেমন, ঠিক আছে। এবার হচ্ছে বিভিন্ন এক্সাম্পলে আসবো, তার আগে আমি একটুখানি জল খেয়ে নিই, ঠিক আছে। এক্সাম্পল কিসের? জারণ সংখ্যা ক্যালকুলেশন করার। একটা যৌগ দেয়া আছে, এর নাম কি? এর নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে আমি সালফার, এই যে সালফার, এই সালফারের জারণ সংখ্যা ক্যালকুলেট করব। আমি জানি না,
হাইড্রোজেন কমন নিয়মে বলে দিয়েছি আছে, অক্সিজেন কমন নিয়মে বলে দিয়েছি আছে, ঠিক আছে। এই যে হাইড্রোজেন কি হতে পারে +1 0 -1। এবার কি হাইড্রোজেনের সাথে কি এমন কোনো মৌল আছে যেটা তার চেয়ে বেশি ইলেকট্রো পজিটিভ নেই? তাহলে হাইড্রোজেন কি +1 শো করবে। তাহলে এই যে হাইড্রোজেন যেটা যৌগ আছে তাই 0 শো করবে না, ঠিক আছে। তো এই হাইড্রোজেনের ক্ষেত্রে জারণ সংখ্যাটা +1, ঠিক আছে, দুটো হাইড্রোজেন +2 হবে। আমি সালফারেরটা ক্যালকুলেট করবো। সালফারের আমি ধরে নিলাম সালফারের জারণ সংখ্যা হচ্ছে এক্স না ধরে অন্য কিছু ধরতে পারি, আমি একটা জেড ধরে নিলাম। অক্সিজেন একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা অক্সাইড রূপে আছে, ঠিক আছে, অক্সাইড রূপে। এগুলো পড়ে পড়ে তোমরা বুঝবে কোথায় অক্সাইড অক্সিজেন, কোথায় পার অক্সাইড সুপার অক্সাইড। তো এখানে অক্সাইড রূপে আছে। তো প্রত্যেকটা অক্সিজেন পড়ার জারণ সংখ্যা -2। তো দেখো আর যে টোটাল বীজগাণিতিক সমষ্টি সেটা 0, বাইরে কোনো চার্জ নেই, কিন্তু এটা যৌগ কিন্তু একটা, তাই বীজগাণিতিক সমষ্টি 0, ঠিক আছে, একটু আগেই বললাম। তো দুটো হাইড্রোজেন H2SO4, দুটো হাইড্রোজেন তার দুটো +2 প্লাস জেড, চারটে অক্সিজেন -8 ইজ ইকুয়াল টু 0। ইকুয়েশনটা সলভ করে আমি বলতে পারি যে জেড ইজ ইকুয়াল টু +6। তো এখানে যে সালফারের যে জারণ সংখ্যা H2SO4 এর সালফারের জারণ সংখ্যা +6, ওকে। তো এই একটা এক্সাম্পল দেখালাম। নেক্সট NH4NO3, এখানে দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনের কীরকম জারণ সংখ্যা দেখাবো। দেখো NH4NO3 এই যে একটা যে যৌগ, এটা একটা সমযোজী বন্ধনে, কিন্তু এটা সমযোজী বন্ধন নেই, এটা একটা আয়নীয় বন্ধন আছে। মানে কি এটাকে মানে জলীয় দ্রবণে বিশ্লিষ্ট করা যায়। NH4NO3 কে জলীয় দ্রবণে NH4 প্লাস NO3 মাইনাস অ্যামোনিয়াম আয়ন আর নাইট্রেট আয়নে ভাঙা যায়, বিয়োজিত করা যায় জলীয় দ্রবণে বা অন্য কোনো দ্রবণে। তো এখানে দেখো এখানে দুটো বিশ্লিষ্ট হলো। এবার এই দুটো যে এই যে একটা যৌগ, এটা একটা আয়নে বিশ্লিষ্ট হলো, এগুলো জানতে হয় আগে থেকে, ঠিক আছে। অন্য চ্যাপ্টার পড়লে বুঝবে, যখন তোমরা পড়বে পি ব্লক কেমিস্ট্রি গ্রুপ 15, তখন এগুলো জানবে যে কি করে হচ্ছে এগুলো, ঠিক আছে। তো এখানে যে ভাগ হলো, এবার NH4+, এই NH4+ ধরে নাও নাইট্রোজেনের জারণ সংখ্যা x, আর এখানে NO3 মাইনাসে y, ঠিক আছে। তো দেখো দুটো ইকুয়েশন পাবো। দুটো ইকুয়েশনে NH4+ এ x প্লাস চারটে হাইড্রোজেন, দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে হাইড্রোজেন সবসময় পজিটিভ হবে +1। তো হবে কি +4 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। নাইট্রোজেনের সঙ্গে চারটে হাইড্রোজেন যুক্ত আছে, চারটে হাইড্রোজেন প্রত্যেকটা +1 +4 ইজ ইকুয়াল টু 0 হবে না, এটা ভুল। এটা একটা আয়ন, যৌগ তো না, এর বাইরে কত চার্জ আছে প্লাস, তো +1 চার্জ দেবো, ঠিক আছে। x + 4, এটা হচ্ছে x, চারটে হাইড্রোজেন +1 করে +4 ইজ ইকুয়াল টু +1, একটা প্লাস চার্জ বাইরে আছে। তো এখানে এই সমীকরণটা সলভ করে একটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখানে তোমরা দেখছো যে এই যে x, এটা হচ্ছে এই নাইট্রোজেনের যে জারণ সংখ্যা। তো এখানে ক্যালকুলেট করে আমি দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু -3। তো এই -3 হলো এই NH4+ অংশের নাইট্রোজেনের জারণ সংখ্যা। তেমনি NO3 মাইনাস আমি ধরেছি y। তো আরেকটা ইকুয়েশন y, তার সঙ্গে তিনটে অক্সিজেন, কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক এক্ষুনি কমেন্টে জানাও, ভিডিও পজ করে। জানিয়েছো, দেখো কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক নাইট্রোজেন অপেক্ষা, অক্সাইড রূপে আছে, নাইট্রেট আয়ন অক্সাইড রূপে থাকে অক্সিজেন। তো সেক্ষেত্রে প্রত্যেকটা -2, তিনটে অক্সিজেন -6, তো -6 ইজ ইকুয়াল টু -1। সেখান থেকে নাইট্রোজেনের যে জারণ সংখ্যা পাবো সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু +5, ওকে। তো এই যে যৌগটা, এই যৌগে যে দুটো নাইট্রোজেন, তাদের জারণ সংখ্যা যথাক্রমে -3 ও +5, ঠিক আছে। এবার তোমরা দেখবে CA, এবার তোমরা যদি দেখো আমি এটা বলে দিচ্ছি, ধরো এখানে ধরো এই নাইট্রোজেন বসালে +5 বা সরি -3 প্লাস চারটা হাইড্রোজেনের +4, চারটা হাইড্রোজেনের জন্য
+5 -6, তো দেখো -9 + 9 কেটে হয়ে গেল 0, তো এই বীজগাণিতিক সমষ্টি 0 চলে আসলো। তো এইভাবে তোমরা ক্যালকুলেট করে বুঝে নিতে পারছো যে তোমাদের মেথডটা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, CA OCl CL, এই যে OCl পার্টটা, সরি এই যে OCl পার্টটা আর এই যে Cl পার্টটা তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম অপেক্ষা কিন্তু দুটো পার্টই বেশি, এটা কিন্তু পার্টে বিভাজিত হবে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। তো এই দুটো পার্টই ক্যালসিয়াম অপেক্ষা কি বেশি তড়িৎ ঋণাত্মক। যেহেতু এই দুটো এই ক্যালসিয়াম অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক, সেক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম আমরা জানি কি শো করে, ক্ষারীয় মৃত্তিকা তো +2 শো করবে, তো এই দুটো মিলে -2 শো করবে। এখানে আমরা জানি ক্লোরিন এটা হ্যালোজেন, তো এটা অবভিয়াসলি -1 শো করবে। তো এই ক্লোরিনের যে জারণ সংখ্যা -1 আমি বুঝে গেলাম, কিন্তু এটার কিন্তু -1 হবে না, কারণ এটা অক্সিজেনের সঙ্গে একটা অক্সাইড রূপে যুক্ত আছে এর সঙ্গে। ঠিক আছে, তো এখানে OCl এটার পুরো জারণ সংখ্যাটা -1। তো আমি একটা সমীকরণ পাচ্ছি, ধরো এই ক্লোরিনের ধরে না x, এই ক্লোরিনটার জারণ সংখ্যা যেটা অক্সিজেন সেটা জারণ সংখ্যা দেয় x, তো x -2 = -1। তো এখান থেকে আমি বুঝে যাচ্ছি যে x = +1। তো এইখানে একটা ক্লোরিন হচ্ছে +1 যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, অন্যটা হচ্ছে -1 যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত নেই, সেটা -1। ঠিক আছে, কোনো গন্ডগোল হলো মনে হচ্ছে, গন্ডগোল হয়েছে না? যখনই মাস্টার ভুল করবে, মাস্টারের ভুল না, মাস্টার তোমাদের চেক করছে তোমরা দেখছো কিনা। যে এখানে +1 টুকু ফেলেছো মনোযোগ নেই, মনোযোগ দাও। -1 -2, ঠিক আছে, +1, ওকে, -1 -2 +1, ঠিকই তো আছে। মনোযোগ কোথায় গেছিল? হ্যাঁ, কনফিডেন্স রাখতে হবে, আমি তো এরকম গুলাবই, কনফিডেন্স রাখতে হবে যে -2 যোগ করলে তো +1 হবেই ক্যালকুলেশন করলে x এর ভ্যালু। তো এখানে তোমরা হচ্ছে -1 কেন হবে, যে ভেবেছো, হ্যাঁ কি করে হলো, যে কনফিডেন্স আছে সেইটা বুঝে গেছে যে মাস্টার কিন্তু একটু শয়তান আছে। ঠিক আছে, এটা বুঝিয়ে দিলাম। FeCO5 আরও একটা যৌগ। এখানে এই যে CO, এখানে আমি Feর জারণ সংখ্যা ক্যালকুলেট করব। এখানে দেখো CO, এই যে CO, এই CO কার্বন মনোক্সাইড, এটা প্রশম অণু। ঠিক আছে, এটা প্রশম অণু, প্রশম অণু মানে কি, এটা কি মুক্ত অবস্থায় আছে, মুক্ত অবস্থা মানে কি জারণ সংখ্যা কিন্তু 0, এর জারণ সংখ্যা 0। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিচ্ছি, এটা খাতায় লিখে রাখবে। প্রশম অণু জারণ সংখ্যা 0, যেহেতু এটা 0 তাই Fe ধনাত্মক হোক ঋণাত্মক হোক কিচ্ছু যায় আসে না, সন্ধিগত মৌল বিভিন্ন দেখাবে কিন্তু জারণ সংখ্যা। এখানে Feর জারণ সংখ্যা কত? Feর জারণ সংখ্যা 0, Feর জারণ সংখ্যা 0, CO 0, Fe 0, তাই এটা স্টেবল, বাইরে কোনো চার্জ নেই, যৌগ আছে 0 হবে, তো 0 + 0 = 0। ওকে, এবার ধরো এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইম এক্সাম্পল। ঠিক আছে, এটাও তার মধ্যে একটা। এখানে কার্বনের যে জারণ সংখ্যা, এখানে তোমরা দেখলে কোনো একটা মৌলের পরমাণু, অন্য একটা মৌলের পরমাণুর সঙ্গে বা অণুর সঙ্গে যুক্ত আছে যেটার চার্জ 0, তাই এটা চার্জ 0। কিন্তু এখানে দেখো, এখানে কার্বন কিন্তু হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। এর নাম কি কমেন্টে জানাও, ভিডিও পজ করে জানিয়েছো আশা করি। এবার দেখো এই যে কার্বনটা, এটা দুটো হাইড্রোজেনে কি দেখাবে, +1 দেখাবে, মানে 2 × +1 = +2। ওকে, তাহলে অক্সিজেন কি দেখাবে, -2 দেখাবে। এই রে -2 + 2 তো কেটে যাচ্ছে, -2 + 2 কেটে গেল, কার্বনের জারণ সংখ্যা কি হবে? এক্ষেত্রে কার্বনের জারণ সংখ্যা যেটা হবে, এখানে অক্সিডেশন নাম্বার অফ C = হয়ে যাবে 0, 0 হয়ে যাবে এখানে কার্বনের জারণ সংখ্যা। দেখেছো, মানে এখানে কার্বন এমন বিভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত আছে যেগুলো কি +- জারণ সংখ্যা আছে, কিন্তু কার্বনের জারণ সংখ্যা 0। তেমনই এরকম আরেকটা উদাহরণ, গ্লুকোজ C6H12
O6 ওকে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজ অণু ঠিক আছে বা গ্লুকোজ এর যৌগটা এর 12টা হাইড্রোজেন প্রত্যেকটা +1 করে 6টা অক্সিজেন প্রত্যেকটা -2 করে তো +12 -12 তো কত হলো কেটে কুটে হয়ে গেল 0 তো কার্বনের জারণ সংখ্যা হবে 0 ওভারঅল জারণ সংখ্যা 0 তাই কার্বনের জারণ সংখ্যা 0 আশা করি বুঝতে পারছো ঠিক আছে এই টপিকটা গেল এবার হচ্ছে আর একটা এক্সাম্পলে আসবো ঠিক আছে একটু জল খেয়ে নিলাম গলাটা একটু ভিজিয়ে নিলাম ভালো লাগলো আর কি ঠিক আছে তো দেখো এবারও কিছু এক্সাম্পল দেখাবো বাট এখানে কি লেখা আছে এক্সাম্পল বাট ব্যতিক্রম মানে কি কেমিস্ট্রি মানে এক্সেপশন এক্সেপশন ছাড়া কেমিস্ট্রি হয় না দুজন মানে এরকম হাত ধরে এরকম জুড়ে আছে ঠিক আছে তো কিছু এক্সেপশন দেখো এই যে ক্রোমিয়াম যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা x তো x এর মান কত মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যৌগে CrO5 যৌগে কত সেটা জানতে হবে তার আগে জেনে রাখো এই যৌগটার গঠন এই গঠনটা ইম্পর্টেন্ট খাতায় বানিয়ে রাখো নোট করে রাখো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে অক্সিজেনের সুন্দর বাটারফ্লাই এর মতো বন্ধন ঠিক আছে বাটারফ্লাই ধরো এটা এই যে একটা x ঠিক আছে বা একটু ভালো করে বলি ধরো এই যে স্ট্রাকচারটা এখানে দেখো এই টাইপের একটা অক্সিজেন বন্ধন আছে এই টাইপের একটা অক্সিজেন বন্ধন এরকম দুটো আছে এক্স এর দুপাশে দুটো ঠিক আছে তো এই যে বন্ধনগুলো এগুলোকে বলে পারক্স বন্ধন কি নাম এগুলোর পারক্স বন্ড ওকে পারক্স বন্ধন বলা হয় এগুলোকে ঠিক আছে পারক্স বন্ধন ঠিক আছে গান্ধীর চশমা মানে কি পারক্স বন্ধন জেনে রাখো তো এই যে এখানে দুটো পারক্স বন্ধন আছে তাই এই যৌগগুলোকে পারক্সাইড টাইপ বলে ঠিক আছে তো এখানে দেখো CrO5 এক্সাম্পল বাট ব্যতিক্রমে CrO5 এর যে স্ট্রাকচারটা দেখলে পারক্স বন্ড আছে কিন্তু এখানে ঠিক আছে এবার ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা এটা x ধরা হয়েছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরা হয়েছে x এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কটা অক্সিজেন আছে 1 1 1 1 1 ঠিক আছে 5টা অক্সিজেন আছে 1 2 3 4 5 ঠিক আছে 5টা অক্সিজেন এখানে অক্সিজেন আরেকটা চরিত্র দেখাবে এবার তোমরা ভাববে যে অক্সিজেন যদি অক্সাইড রূপে থাকতে পারে এখানে CrO5 আছে অন্য কিছু এটা কিন্তু অক্সাইড রূপেই থাকে ঠিক আছে কিন্তু মেন টুইস্টটা কোথায় হলো এই যে প্রত্যেকটা অক্সিজেন যে -2 করে দেখাবে -2 করে যে প্রত্যেকটা অক্সিজেন শো করবে না -2 করে একটা অক্সিজেন শো করবে 5টা মানে কত 5টা অক্সিজেন আছে তো গুণ ফলে কি হবে গুণে হয়ে যাবে হচ্ছে তোমার -10 তো এই যে -10 এই -10 যে শো করবে ক্রোমিয়াম তাহলে কি শো করবে ক্রোমিয়াম কি তাহলে x = কি +10 হবে মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কি +10 মোটেও না আমি যদি বলি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ক্রোমিয়ামের কত স্ক্যান্ডিয়াম ট্যানিয়াম ভ্যান্ডিয়াম ক্রোমিয়াম আছে 24 পরমাণু ক্রমাঙ্ক 24 তাই এটা কিসের মতো থাকবে আর্গন 4s1 3d5 ক্রোমিয়ামে দেখতে পাচ্ছ তোমরা ক্রোমিয়ামের যে ইলেকট্রন বিন্যাস এখানে 4s যে অরবিটাল মানে সর্ববহিস্থ যে অরবিটালগুলো ঠিক আছে 4s সর্ববহিস্থ অরবিটের যে অরবিটাল 4s এ আছে একটা ইলেকট্রন 3d তে আছে 5টা ইলেকট্রন ঠিক আছে 4s এ একটা 3d তে 5টা এই CrO5 এ অক্সিজেন যেহেতু নেগেটিভ CrO5 এ অক্সিজেন কি নেগেটিভ
তাহলে ক্রোমিয়াম হতে হবে পজিটিভ। পজিটিভ মানে কিছু ইলেকট্রন ছাড়বে। ক্রোমিয়াম কি সর্ববহিস্থ কক্ষ ছাড়া অন্য কক্ষ থেকে ইলেকট্রন ছাড়তে পারবে? তার সেটা করে কি বন্ধনে অংশগ্রহণ করতে পারবে? সোজা কথা না। তাহলে কি এর কাছে টোটাল কটা ইলেকট্রন আছে? ছাড়ার জন্য 6টা ইলেকট্রন আছে। 6টার বেশি ইলেকট্রন কিন্তু ক্রোমিয়াম ছাড়তে পারবে না। ঠিক আছে, তো এই CrO5 যৌগে ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা সেটা 10-এর 10 কিন্তু হতে পারে না। ক্রোমিয়ামের জারণ সংখ্যা CrO5 যে কখনোই +6-এর বেশি হতে পারবে না। তো এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে রাখতে হবে +6। ঠিক আছে, তো ক্রোমিয়াম যায় +6-এর বেশি হতে হবে, +6 ধরে এগিয়ে চলো। ঠিক আছে, তো এটা ব্যতিক্রম। তো তেমনই H2SO5, এখানে সালফারের জারণ সংখ্যা ক্যালকুলেট করবো। সালফারের জারণ সংখ্যা, ঠিক আছে, দেখো সালফারের জারণ সংখ্যা এই, আরে হয়ে যা, হচ্ছিস? হ্যাঁ হচ্ছে, এবার হচ্ছে। এই তো সালফারের জারণ সংখ্যা H2SO5 এর সালফারের জারণ সংখ্যা। H2SO5 এর গঠনটা দেখো, এর নাম হচ্ছে পারমনোসালফিউরিক অ্যাসিড। এর নাম পারমনোসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, গ্রুপ 16, পি ব্লক গ্রুপ 16-এ পড়বে তোমরা ক্লাস 12-এ। তো এর গঠনটা দেখেছো, এখানে একটা ও ও বন্ড আছে, ও ও বন্ড। ঠিক আছে, সাইকেলের চাকার মতো দেখতে, ও বন্ড, সাইকেলের চাকা বন্ড। এই সাইকেলের চাকা বন্ড ধরে রাখতে পারে নাম। ঠিক আছে, এই সাইকেলের চাকা বন্ডে প্রত্যেকটা অক্সিজেন যেগুলো যুক্ত আছে প্রত্যেকটা জারণ সংখ্যা হচ্ছে -1 হবে। দুটো অক্সিজেন যখন একটা একে অপরের সঙ্গে যুক্ত থাকবে বা দুয়ের বেশি, ধরে রাখো গাড়ির চাকা বন্ড, বড় গাড়িও তো হতে পারে। তো এই যে বন্ডের নামটা দিচ্ছি আমি, গাড়ির চাকা বন্ড, গাড়ির চাকা বন্ড। এই গাড়ির চাকা বন্ডে প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? -1 হবে। ঠিক আছে, এটা নোট করে রাখো। আর এই অক্সিজেনটা কত হবে? -2, এটা -2, এটা -2। ওকে, -2 -2 -2। দেখো তাহলে সালফারেরটা যদি আমি X ধরি, তো X প্লাস দুটো হাইড্রোজেন +2 মাইনাস কত হবে? -2 জারণ সংখ্যাযুক্ত অক্সিজেন করা আছে, একটা, দুটো, তিনটে। তো মাইনাস হচ্ছে 6, -2 × 3 -6 মাইনাস সাইকেলের এই গাড়ির চাকা বন্ডে দুটো অক্সিজেন প্রত্যেকটা -1 তো -2 -8। তো এটা হয়ে যাচ্ছে -2 + 2 কেটে গেল। তো এখান থেকে হয়ে যাচ্ছে এর ভ্যালু যে টোটাল 0। তো x = 6 মানে +6। ঠিক আছে, x = +6। তো এখানে সালফারের জারণ সংখ্যাটা +6। ঠিক আছে, তেমনি Fe3O4। Fe3O4 মানে কি? ধরো Fe3O4, এবার Fe3O4-এ আমি জারণ সংখ্যা ক্যালকুলেশন করছি। Fe3O4 এটা কিন্তু একটা অক্সাইড রূপে আছে অক্সিজেন, তো -2। এরা প্রত্যেকটা যদি x হয়, তো অতএব x = বা সমীকরণটা দেখো 3x + 4 × -2 = 0। -8 হবে, -8 যাবে এদিকে। ঠিক আছে, হয়ে যাবে +8, 3 দিয়ে হয়ে যায় ভাগ। তো পুরোটা হচ্ছে +8/3। এই যে +8/3 এটা কিন্তু Feর জারণ সংখ্যা না এই যৌগে। ঠিক আছে, ক্যালকুলেশন করলাম, এক্সেপশন হবে না যৌগে। এই যৌগে Feর জারণ সংখ্যা +8/3 কিন্তু না। ঠিক আছে, দেখবে তোমরা যখন গ্রুপ 16 পড়বে ক্লাস 12-এ পি ব্লকে, তখন তোমরা দেখবে যে এই যে Fe3O4 মানে কি? Fe2O3 ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, ফেরাস +2, ফেরিক +3 জারণ সংখ্যাদের নাম আছে ফেরাস, ফেরিক, স্ট্যানাস্ট্যানিক। তো ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড দুটোর যে মিশ্রণে একটা সংযুতি, এই সংযুতি থেকে যে মিশ্রণ তৈরি করেছে সেটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড। এটার নাম ফেরোসোফেরিক অক্সাইড। তো এইখানে ফেরোসোফেরিক অক্সাইড মানে কি? একটা মিশ্রণ যার সংযুতি FeO, Fe2O3। FeO মানে কি? ফেরাস অক্সাইড। ফেরাস অক্সাইডে ফেরাস মানে কি? +2, আয়রনের জারণ সংখ্যা +2। আর এখানে ফেরিক অক্সাইডে +3, ফেরিক +3 হবে। তো Fe2 এখানে Fe2O3-তে +3। তো এখানে ফেরোসোফেরিক অক্সাইডে আয়রনের দুটো জারণ সংখ্যা হবে
এক্স ইজ ইকুয়াল টু প্লাস টুও হতে পারে, প্লাস থ্রিও হতে পারে, ঠিক আছে। তো এটা x1 x2 ধরে রাখতে পারি। মানে এখানে যদি আমি বলি যে FE-তে x1, FE2 ও 3-তে x2, তো x1 হবে প্লাস টু, x2 হবে প্লাস থ্রি। তো এইভাবে জারণ সংখ্যাটা ক্যালকুলেট করার দরকার হলো না, নাম দিয়ে বুঝে গেলাম কি জারণ সংখ্যা, ঠিক আছে। তো এইভাবে আমি তোমাদের কাছে কিছু জারণ সংখ্যার নিয়মাবলী পড়িয়ে দিলাম, প্রত্যেকটা জিনিস নিয়মাবলী উদাহরণ সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। পরের দিন কিছু টপিক নিয়ে আসবো যেগুলোর মধ্যে আছে শত জারণ বিজারণ, তারপর হচ্ছে তোমার মেন টপিক যেগুলো পরীক্ষায় আসে, এটা হচ্ছে বেস। এটা পরীক্ষায় কি আসে, পরীক্ষায় সমতা বিধান, দুটো পদ্ধতি আছে, সেই দুটো নিয়ে আলোচনা করব পরের দিন। তো আজকে অবধি থাক, আগামী দিন দেখা হবে। তোমরা সবাই এইটা ভালো করে রিভাইজ করে রাখো, পরের ভিডিওটা লেকচারটা যখন আপলোড হবে সঙ্গে সঙ্গে দেখবে, খুবই উপকার পাবে তোমরা। যা অসুবিধা আছে কমেন্টে জানাবে, চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবে। ভবিষ্যতে আরও অনেক সব চ্যাপ্টারে আমরা ভিডিও কভার করার চেষ্টা করব। ফিজিক্স ম্যাথের দেওয়া হচ্ছে, কেমিস্ট্রিরও দেওয়া হচ্ছে, ঠিক আছে। আগে 12-এর দেওয়া আছে, আজকে 11টা শুরু হলো, এরকম বিভিন্ন চ্যাপ্টার দেওয়া হবে।